নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের পরবর্তী আইএসএল এর ম্যাচ কবে রয়েছে, সেই ম্যাচে কি পরিকল্পনা রয়েছে সেই নিয়ে কথা বলবো। আইএসএল এর পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেলো কিন্তু ইস্ট বেঙ্গল, সেই নিয়ে আলোচনা রয়েছে। এছাড়াও আইএসএল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ম্যাচ উইক 3 কিন্তু কমপ্লিট হয়ে গেল, সেখানে কিন্তু আমরা হাই ভোল্টেজ সমস্ত কিছু ম্যাচ দেখলাম এবং শেষ দিনে কিন্তু উড়িষ্যার মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসি এবং মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো প্রথম যে উড়িষ্যা চেন্নাই ম্যাচ ছিল সেই ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয় এবং দুটো ক্ষেত্রেই আমরা ডিফেন্ডারদের গোল করতে দেখলাম। একদিকে এলসিনো চেন্নাইন এফসির হয়ে গোল করে, অপরদিকে কার্লোস ডেলগাডো সে কিন্তু উড়িষ্যা এফসির হয়ে গোল করে ড্র করে দেয় এবং ম্যাচটা বেশ ভালোই ম্যাচ হয়েছে এবং প্রশংসা সত্যি করতে হবে উড়িষ্যা এফসির, যেভাবে তারা দুটো ম্যাচে খেললো। আমরা তো ভেবেছিলাম হয়তো তারা কোনো পয়েন্টই হয়তো তুলতে পারবে না, কিন্তু তারা দুটো ম্যাচ খেললো, দুটো ম্যাচে কিন্তু পজিটিভ শুরু, দুটো ম্যাচে কিন্তু দুটো পয়েন্ট পেয়েছে। আর অপরদিকে হাড্ডাহাড্ডি আরও একটা ম্যাচ হলো, সেখানে নর্থ ইস্ট এবং মুম্বাই সিটি এফসি মুখোমুখি হয়েছিল। ছাংটে একটিমাত্র গোল করে মুম্বাই সিটি এফসির হয়ে এবং নর্থ ইস্টের হয়ে জিতিন এমএস গোল করে, সেই ম্যাচটাও কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। তো এই উইকের যদি আমরা ম্যাচগুলো নিয়ে কথা বলি, তো প্রথম ম্যাচ উইক 3 প্রথম ম্যাচ ছিল এফসি গোয়া, তারা স্পোর্টিং দিল্লির মুখোমুখি হয়, সেখানে গোয়া 1-0 গোলে জিতে পুরো 3 পয়েন্ট পায়। জামশেদপুরের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল 2-1 গোলে ম্যাচ হেরে যায়, জামশেদপুর ম্যাচ জিতে যায়। পাঞ্জাব এফসি বেঙ্গালুরু ম্যাচ, পাঞ্জাব কিন্তু 2-0 গোলে বেঙ্গালুরুকে হারায়। কেরালা ব্লাস্টার্স ইন্টারকাশি কিন্তু পুরো 2-1 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়ে 3 পয়েন্ট নিশ্চিত করে। তারপর ডার্বি ম্যাচ, মোহনবাগান 5-1 গোলে মোহামেডানকে হারিয়েছে এবং ওড়িশা চেন্নাই ম্যাচ এবং মুম্বাই নর্থ ইস্ট ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। এবং ম্যাচ উইকের 3 পর কিন্তু পয়েন্ট টেবিলে বিরাট পরিবর্তন, যেখানে ম্যাচ উইক 1 এবং 2 এর পর ইস্টবেঙ্গল পয়েন্ট টপে ছিল, সেই ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা নিচে চলে গেছে, তারা কিন্তু 5 নম্বর পজিশনে চলে গেছে। তারা 3টে ম্যাচ খেলেছে, 6টা পয়েন্ট পেয়েছে এবং তাদের গোল ডিফারেন্স রয়েছে কিন্তু বর্তমানে +5 এবং টপে রয়েছে কিন্তু মোহনবাগান, তারা 3টে ম্যাচে 3টেই জিতেছে এবং তাদের গোল ডিফারেন্স রয়েছে কিন্তু +8 এবং তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামশেদপুর, তারাও 9 পয়েন্ট, তাদের গোল ডিফারেন্স +3। এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি তারা কিন্তু 7টা করে পয়েন্ট পেয়েছে এবং তাদের কিন্তু গোল ডিফারেন্স রয়েছে +3 এবং +2। তো পরের ম্যাচগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ম্যাচ উইক 4-এর এবং সেখানে আরও হাড্ডাহাড্ডি পয়েন্ট টেবিল জমে যাবে, কারণ ছোট লিগ, এখানে পয়েন্ট টেবিলের প্রচুর ওঠা নামা হবে, ম্যাচ হারা যাবে না, অন্তত একটা করে পয়েন্ট আনতেই হবে, তাহলে কিন্তু ভালো হবে, তা না হলে কিন্তু পরবর্তী সময় যে কোনো দলের জন্য চাপ হবে। তো পরবর্তী ম্যাচ উইক 4 শুরু হচ্ছে 5 মার্চ থেকে এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গল তারা ঘরের মাঠে মুখোমুখি হবে এফসি গোয়ার সঙ্গে এবং একই দিনে মোহনবাগান ওড়িশা ম্যাচ রয়েছে। তারপরের দিনে রয়েছে মোহনবাগান ওড়িশা ম্যাচ, একই মাঠে খেলা হবে, তো সেই ম্যাচটাও হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো ইস্টবেঙ্গল গোয়া ম্যাচের টিকিট অলরেডি অনলাইনে দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা টিকিট অনলাইন অফলাইনে কেটে রিডিম করে নাও এবং গিয়ে টিমকে সাপোর্ট করো, কারণ অস্কার ব্রুজন কিন্তু এই যে হারটা থেকে ঘুরে দাঁড়াতে চাইছে, যেটা হয়ে গেছে সেটাকে ভুলে সামনের ম্যাচগুলো জেতার জন্য চেষ্টা করছে, কারণ পয়েন্ট টেবিলে যেটা বললাম যে অনেকটা পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে ভালো কিছু করতে হলে বাকি ম্যাচগুলোকে কিন্তু খুব সিরিয়াসভাবে নিতে হবে এবং সামনে যে দুটো ম্যাচ রয়েছে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স ম্যাচ, দুটো ম্যাচই খুব কঠিন ম্যাচ, কারণ গোয়া একটা সেটেল দল, তাদের বিদেশি হয়তো 2জন মাত্র রয়েছে, কিন্তু বাদবাকি গোয়ার প্লেয়াররা অনেক ভালো মানের প্লেয়ার রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সন্দেশ জিংহান রয়েছে, সাহিল টাবোরা রয়েছে, ঈশান পান্ডিতার মতন প্লেয়ার রয়েছে, ব্রাইসনের মতন উইঙ্গার রয়েছে, তো কঠিন ম্যাচ হবে এবং এই ম্যাচটা জেতার জন্য কিন্তু অস্কার ব্রুজন পরিকল্পনা করছে। পরিকল্পনায় অনেক কিছু পরিবর্তন আমরা সামনের দিকে দেখতে পেতে পারি, কারণ আমরা দেখেছিলাম যে লালচংনুঙ্গা লাস্ট ম্যাচে তাকে প্রথম থেকে শুরু করানো হলো, কিন্তু সে আর্লি ইয়েলো কার্ড কনসিড এবং সে রীতিমতন চাপে পড়ছিল বলে সেই জায়গায়
রাকিবকে নিয়ে আসা হয়। তারপর রাকিব ভালো খেলে, তো ইনজুরি থেকে ফিরে ফিরে কিন্তু রাকিব মোটামুটি লাস্ট ম্যাচে ভালোই পারফরমেন্স করেছে। কিন্তু লাস্ট ম্যাচে তোমরা সকলেই দেখেছিলে আনোয়ার আলী এবং জয় গুপ্তা, তাদের দুজনে ধাক্কাধাক্কি এবং সেখানে কিন্তু মাথা ফেটে যায় জয় গুপ্তার, এবং সেই সময় কিন্তু সে মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলে এবং খেলতে খেলতেও কিন্তু তার বেশ কিছুটা রক্তক্ষরণ হচ্ছিল, তার নাকে চোখে মুখে কিন্তু বেশ রক্তের দাগ আমরা দেখেছি। এবং তাকে নিয়েও কিন্তু একটুখানি হয়তো কোচ ভাবতে পারে যে হ্যাঁ সে কতটা খেলার মতন জায়গায় রয়েছে। যদি জয়গুপ্তা না খেলতে পারে তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে কিন্তু আবারও পরিবর্তন করতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বারবারই এই সমস্ত প্লেয়ারদের, গুরুত্বপূর্ণ প্লেয়ারদের চোট সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে পিছিয়ে দিচ্ছে। আশা করছি তার কিন্তু ইনজুরি সিরিয়াস হবে না। আজকে অনুশীলনে দেখা যাবে যে সে কতটা ফিট রয়েছে, এবং যদি সে ভালো থাকে সুস্থ থাকে তাহলে খেলা যাবে, তা না হলে কিন্তু হেড ইনজুরি যেহেতু একটু সময় দেওয়াটা মনে হয় ভালো, সেই জায়গায় অন্য প্লেয়ারদেরও প্রস্তুত করতে হবে। এবং নাওরেব মহেশ সিংকেও লাস্ট ম্যাচে আমরা স্কোয়াডে দেখতে পেলাম না এবং সল ক্রেসপোকেও দেখতে পেলাম না। তো তাদের দুজনকে কিন্তু এই এফসি গোয়া ম্যাচে খেলানোর সমস্ত রকম চেষ্টা চালানো হবে। বিশেষত মাঝমাঠে সলকে ফিরে আনার একটা পরিকল্পনা রয়েছে, কারণ মিডফিল্ড ইস্টবেঙ্গল নির্ভর ফুটবল খেলে। মিডফিল্ডে যে সমস্ত প্লেয়াররা যদি ভালো খেলে ইস্টবেঙ্গল কিন্তু হাসতে হাসতে সেই ম্যাচ থেকে পয়েন্ট আনতে পারবে। কিন্তু মিডফিল্ডেই যদি দেখা যায় যে শুধু মিগুয়েল তো অ্যাটাকে সাহায্য করবে, সে তো ডিফেন্সিভ ওয়ার্ক বা মিডফিল্ডে খেলতে পারবে না, সেটা করতে গেলে তো অ্যাটাকটা তো আবার অসুবিধা হবে। তো একা রাশিদের পক্ষে খেলাটা কার্যত অসম্ভব, তার পাশে সাপোর্ট প্লে দেওয়ার জন্য কিন্তু সলকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা রয়েছে। এছাড়া সৌভিক চক্রবর্তী এবং জিকসান সিংকেও কিন্তু মিডফিল্ডে তাদের অ্যাড করার একটা পরিকল্পনা রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু এই ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ হবে এবং এই ম্যাচটাতে কিন্তু বেশ কিছু পরিকল্পনার পরিবর্তনও করতে হবে। অ্যান্টনের যদি কথা বলি, অ্যান্টন তো মিডফিল্ডার নয়, তাকে যদি মিডফিল্ডে খেলানো হয়, যেটা হওয়ার লাস্ট ম্যাচে আমরা সেটাই দেখেছি যে সে একদমই নিজেকে মানিয়ে নিতে পারেনি। তাকে সেকেন্ড স্ট্রাইকার, উইঙ্গার কাম স্ট্রাইকার, বা যদি তাকে জোড়া স্ট্রাইকারেও ইস্টবেঙ্গল খেলতো তাহলেও এই সমস্যাটা হতো না যেটা লাস্ট ম্যাচে সমস্যা হয়েছে। তো অ্যান্টনকে তার সঠিক পজিশনে নিয়ে আসার একটা চিন্তাভাবনা থাকবে, কারণ মিডফিল্ড থেকে সে পারবে না কোনোদিনই, সে মিডফিল্ডে সেইভাবে ডিফেন্সিভ মিডফিল্ডার বা বক্স টু বক্স মিডফিল্ডার খেলেনি। হ্যাঁ, প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছে, কিন্তু মিগুয়েলকে ডিফেন্সিভ ওয়ার্ক দিয়ে কখনোই অ্যান্টনকে অ্যাটাকিং জায়গায় নিয়ে আসাটা উচিত নয়, সেটাই হচ্ছে সাধারণ ব্যাপার। তো এই পরিকল্পনাগুলো বেশ পরিবর্তন করতে চাইছে অস্কার এবং নতুনভাবে কিন্তু শুরু করতে চাইছে, এবং যেই ম্যাচটা হয়ে গেছে, ম্যাচ হেরে গেছে, সেটাকে ভুলে গিয়ে নতুন করে শুরু করার কিন্তু সমস্ত রকম চেষ্টা করছে ইস্টবেঙ্গল। তো পারলে যাও, টিমকে সাপোর্ট করো। একটা ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল, তোমরা টিমকে সাপোর্ট করলে আশা করছি ইস্টবেঙ্গল পরের ম্যাচ থেকে ভালো পারফরমেন্স করবে, ঘুরে দাঁড়াবে এবং সমর্থকদের মুখে হাসি ফোটাবে, সেটা আশা করা যায়। এর সাথে সাথে যদি আমরা একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি, তো মোহনবাগানের ম্যাজিশিয়ান রফসান রবিনো লাস্ট ম্যাচে আমরা দেখলাম জোড়া গোল করলো, হ্যাট্রিক করারও সুযোগ ছিল, কিন্তু তার ইনজুরির কারণে তাকে মাঠ থেকে তুলে নিতে হয়েছিল পরবর্তী সময়ে। আর যাই হোক, সে নিজের পায়ে হেঁটে সে টিম বাসে উঠেছিল। তো এই জায়গাতে কালকে কিন্তু মোহনবাগান অলরেডি প্র্যাকটিস করেছে, তাকে সাইড লাইনেই দেখা গেছে, মূল দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি। আজকে কিন্তু তার জায়গায় স্ক্যান করা হবে। আজকে মোহনবাগানের অনুশীলনও নেই, আগামীকাল আবার অনুশীলন হবে। স্ক্যানের জায়গায় রিপোর্ট এলে বোঝা যাবে সে কতটা ফিট রয়েছে। তবুও কিন্তু তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। সামনে ওড়িশা ম্যাচ, অতটাও কঠিন প্রতিপক্ষ মোহনবাগানের জন্য ওড়িশা নয়। তো সেই ম্যাচে কিন্তু খুব সম্ভবত রফসান রবিনোকে রেস্ট দেওয়া হবে। তারপরে বেঙ্গালুরু ম্যাচ, অত্যন্ত কঠিন ম্যাচ, বেঙ্গালুরু অ্যাওয়ে ম্যাচ, মোহনবাগান খেলতে যাবে। সেই ম্যাচে কিন্তু তাকে রেডি করার জন্য মূলত তাকে রেস্ট দেওয়া হতে পারে সামনের ম্যাচটার জন্য, সেরকমটাই পরিকল্পনা রয়েছে। তো আশা করছি রফসান রবিনও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল তারা তাদের দ্বিতীয় ম্যাচ খেললো, এবং তোমাদের বলেইছিলাম যে এই ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত কঠিন ম্যাচ হবে, এই কারণে যে প্রত্যেকটা যে প্রতিপক্ষ তারা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করে এসেছে। সেখানে আমরা এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা দেখলাম, এবং সেখানে ইস্টবেঙ্গল কে দেখে কখনোই মনে হয়নি যে ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারে। বারবারই কিন্তু হাই প্রেসিং নর্থ ইস্ট ফুটবল খেলেছে, এবং নর্থ ইস্ট কিন্তু 2-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছে। এবং ইস্টবেঙ্গলের যে গুরুত্বপূর্ণ প্লেয়ার দেবজিৎকে না
পাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য কত বড় ধাক্কা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তারা কিন্তু একদমই গোল করতে পারছে না, গোল করার লোকের অভাব। রিকিকে দেখেও সেই রকম মনে হচ্ছে না এবং সেই রকম খুব একটা ভালো রিকি খেলতেও পারছে না। তো এইগুলো কিন্তু চিন্তার কারণ ইস্টবেঙ্গলের জন্য হয়ে দাঁড়াচ্ছে। প্রথম ম্যাচে যা হোক করে একটা পয়েন্ট এসেছিল, তো দ্বিতীয় ম্যাচেই কিন্তু তারা আবার হেরে বসলো। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ধাক্কা বলতেই হয়। এছাড়া যদি আমরা কথা বলি মোহনবাগান এফসি গোয়া ম্যাচ নিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে, সেখানে কিন্তু মোহনবাগান 1-0 গোলে অন্তত ম্যাচটা জিতেছে। এটা সবথেকে ভালো ব্যাপার। তারা কিন্তু পয়েন্ট পুরো পাচ্ছে এবং এটা পজিটিভ তাদের জন্য রেজাল্ট বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।